আজ আমরা প্রণত হব সঙ্গীতাচার্য, সঙ্গীত গুরু সুবিনয় রায়ের কাছে। আনন্দী কমিউনিকেশন সেন্টার, যার মস্তিষ্ক প্রসূত সেই ইন্দ্রাণী ভট্টাচার্য গুরু সুবিনয় রায়ের স্নেহধন্য, আশীর্বাদধন্য ছাত্রী। গুরুকে প্রণাম জানাচ্ছেন তিনি যখনই সুযোগ পেয়েছেন। সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গে এক যোগে আনন্দী কমিউনিকেশন সেন্টারের সুযোগ হয়েছে, ইন্দ্রাণী ভট্টাচার্যের সুযোগ হয়েছে গুরু সুবিনয় রায়কে প্রণাম জানাবার শান্তিনিকেতনে। আজ শিশির মঞ্চে আমরা স্মরণ করব আবারও তাকে, কলকাতার মানুষের জন্য। সেই সঙ্গে এবছর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের 150 বছর পূর্ণ হচ্ছে। আমরা স্মরণ করব সেটিও। বিশিষ্ট গুণী ব্যক্তিকে আমরা যেমন সম্মাননা জ্ঞাপন করব, তেমন বিশিষ্ট মানুষের মুখ থেকে জানব আমাদের এই বন্দে মাতরম গানের ইতিহাস, তার শক্তি, আজও তার প্রাসঙ্গিকতার বিষয়ে। আজ আমরা অনুষ্ঠান শুরু করছি। উপস্থিত সুধীজনকে কৃতজ্ঞ অভিবাদন জানাই আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। আপনারা আমাদের এই আয়োজনে একেবারে গোড়া থেকে সঙ্গে আছেন। আমি সুদীপ্তা মুখোপাধ্যায়, অনুষ্ঠানের খবরাখবর আপনাদের দেওয়ার জন্য রইলাম। আপনারা আমারও নমস্কার জানবেন। আজকের সন্ধ্যার প্রথম নিবেদন একটি সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান। কে আগে, ছেলে না মেয়ে, নারী না পুরুষ? শেষ পর্যন্ত আমাদের কিন্তু এই সিদ্ধান্তেই পৌঁছতে হয়, একা কেউ পূর্ণ নয়, উভয়ের সমান যোগ্য ভাগ। আমরা তাকে মেনে নিয়েছি, স্বীকার করেছি। আজ একবার ফিরে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, কাজী নজরুল ইসলাম কি বলছেন, কি বলছেন তাঁদের উত্তরসূরি শঙ্খ ঘোষ। সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান, পরিবেশনায় কথা বরানগর। তুমি আছো, আমি আছি। আরে করেছি রচনা, শুধু বিধাতার সৃষ্টি নও তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চরী আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন। যা শুধু বিলাসে, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন। আমি কাঁদছি না। কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত না। সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। যাব না বাসর কক্ষে, বধূ বেশে বাজায় কিঙ্কিণী। আমারে প্রেমের বীর্যে কর অসঙ্গিনী। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে, কেন নব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে। দুর্জয়ের আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ? লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। করেছে তোমার পরে প্রদীপ্ত বাসনা। অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে
পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল, চলল মেয়ে রণে চলল। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার রুচি আছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, সুধা, গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষম লক্ষ্মী নারী ওই ফিরিছে রূপে রূপে সঞ্চারী। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো, সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে চিনিতে মোরে। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি, সে নহি। হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি, সে নহি। আমরা দুজনা সর্বখেলনা করিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু বলিত গীতে। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। নারী এবং পুরুষের এই একসঙ্গে থাকা চিরকালই ছিল। আমরা যেমন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য পেয়েছি মিছিলের পর মিছিল, অগণিত সৈন্য যোদ্ধা স্বদেশপ্রেমী, সেখানে তো শুধু পুরুষ ছিলেন না, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরারাও ছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরেই চলা। সেদিন নারী ছিলেন বলেই বহু সিথির সিঁদুর উজাড় হয়ে বহু মায়ের বুক খালি করে ছেলেরা যেতে পেরেছিল রণে, দেশের মুক্তির কল্যাণে। আজ স্বাধীন ভারতবর্ষে আমরা সোচ্চারে সগৌরবে উচ্চারণ করতে পারি বন্দে মাতরম। আমরা স্বাধীন দেশের নাগরিক। এবছর বন্দে মাতরম গানের 150 বছর পূর্ণ হচ্ছে। আজ আমাদের অধিকার জন্মেছে স্বাধীন দেশের নাগরিক হিসেবে গৌরবের সঙ্গে বন্দে মাতরম উচ্চারণ করবার। আজ এই মঞ্চে আরো একবার বন্দে মাতরম। সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত यामिनी ফুল্লকুসুমিতা ধ্রুমদল শোভিনী सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्।
তুমি আছো আমি আছি শীর্ষক আলেখ্যটি নিবেদন করলেন যারা, তাদের নাম বলি: তনুশ্রী, কৃষ্ণা, অনামিকা, শ্রীময়ী, শঙ্খজ্যোতি, দীপালি, সোমশ্রী, সোমা। গান গেয়ে সাহায্য করেছেন ডক্টর সুরজিৎ রায় এবং আবহ দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, এবং ডক্টর সুরজিৎ রায় পরিবেশন করলেন বন্দে মাতরম সঙ্গীত। এবার মঞ্চে আসবেন বিশিষ্ট সাংবাদিক, চিন্তাবিদ শঙ্করলাল ভট্টাচার্য। মাননীয় শঙ্করলাল ভট্টাচার্যকে আমরা এই মুহূর্তে বাংলা ভাষায় যারা কথা বলি, বাংলার সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যারা ভাবছেন, তাদের মধ্যে তিনি অভিভাবক তুল্য। আজ আনন্দী কমিউনিকেশন সেন্টারের নিবেদনে শ্রদ্ধেয় শঙ্করলাল ভট্টাচার্য আলোকপাত করবেন সঙ্গীতাচার্য সুবিনয় রায় এবং বন্দে মাতরম এই সঙ্গীতের ওপর। আমরা শঙ্করলাল ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার পার্থ সারথী মুখোপাধ্যায়ের সম্মাননা। এখন শঙ্করলাল ভট্টাচার্য বন্দে মাতরম গান এবং গুরু সুবিনয় রায়কে নিয়ে বলবেন। বন্দে মাতরমের 125 বছর যখন হয়েছিল, আমার মনে আছে একটা বড় সেমিনারে আমাকে অংশ নিতে হয়েছিল, এবং ভারতবর্ষের নানান জায়গা থেকে আরও অনেক বক্তা এসেছেন, প্রায় 40 জন। তো সেখানে কতগুলো তথ্য দেওয়ার পরে অনেকেই খুব বিচলিত হয়ে পড়লেন, বলে এগুলো আছে। আমরা হ্যাঁ, কিরকম? বন্দে মাতরমের সুরই আছে 100, কিন্তু আমরা শুনি বিশেষ করে যে সুরটা, সেটা হলো দেশভাগের। আমি আগে আপনাদের বলি, আমার খুবই শ্লাঘাবোধ হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তারা বন্দে মাতরমকে সম্মান জানানোর জন্য একটা সন্ধ্যা উদযাপন করছেন। এটা খুবই দরকার। তার কারণ হচ্ছে আমরা সবাই এই গানটিকে নিয়ে সারা জীবন বেঁচে আছি, কিন্তু এটার মন্ত্রটা কি, ভাবনাটা কি, ইতিহাসটা কি, চরিত্রটা কি? বলি প্রথমে, সংস্কৃত ও বাংলা ভাষার মিশেলে দেশমাতৃকার এক আশ্চর্য বন্দনা গীতে 1875 সালে রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। 1875, যেখান থেকে আমরা এই দেশবচনটা পাচ্ছি। তার আগে কমলাকান্ত তার এক চরিত্র, তার মুখেও ওই বঙ্কিমের যেটা মস্ত বড় গুণ ছিল, উনি সব ব্যাপারে একটা দার্শনিক, আধ্যাত্মিক এবং দেশসঙ্গত, দেশের সঙ্গে সঙ্গতি রাখে যেসব চিন্তা ভাবনা, তাই নিয়ে ভাবতেন এবং লিখতেন এবং বলতেন। 1875 সালে এই গানটা লেখার পরেও এটাকে ব্যবহার করা হলো 1882-তে তার আনন্দ মঠ উপন্যাসে। সেখানেই প্রথম পড়ি এটার ব্যাপারটা। আনন্দমঠ উপন্যাস আপনারা জানেন, সন্তানদের সেই যে সংঘ, তাদের উদ্দীপনার গান ছিল বন্দে মাতরম, এবং সেই বন্দে মাতরম নিয়ে এত আন্দোলন, সেটা তখনকার দিনেও কিন্তু মানুষকে একটু ভাবিয়ে তুলেছিল। এবং ঘটনা এই যে রবীন্দ্রনাথ 1896 সালে
কংগ্রেসের যে অধিবেশন হলো কলকাতায়, তাতে উনি এই গানটি গেয়েছিলেন, বন্দে মাতরম। আজকে যে সুর আপনারা শুনেছেন বা শুনবেন, সেটা রবীন্দ্রনাথের সুর। কেন? উনি ঋষি বঙ্কিমের খুবই ভক্ত ছিলেন, কিন্তু উনি একটা কাজ করেছিলেন, যখন 1935-36 সালে এই গানটিকে উনি আলোচনা করেছেন সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরুর সঙ্গে। ওরা তখন ভারতের বন্দনা গীতি শুধু নয়, এটাকে দেশাত্মবোধক গান হিসেবে ব্যবহার করার কথা বলছেন। কি মেধাবী মানুষ, মানে ভাবা যায় না। আমার মেধাবী কথাটাই বলা উচিত না, মেধা উনি কি সেটা মেধা দিয়ে প্রমাণ করতে হয় না, উনি মেধাকে প্রমাণ করেন রবীন্দ্রনাথ। তিনি সেই সময় এই বড় কবিতাটার কয়েকটি অংশ বাদ দিতে বলেছিলেন। তার মধ্যে একটা অংশ হচ্ছে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। উনি সুভাষচন্দ্র এবং জওহরলালকে বললেন, দেখো এইটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে ওই সময় ওই বন্দনা গীতিতে বা ওই দেশাত্মবোধক গানে মুসলমানদের কথাই বলেছেন, কারণ তারা তো নিরাকার সেবা করেন, তারা কোনো মুখ দেহ চরিত্র মানেন না। তিনি বললেন যে ওদের পক্ষে এই অংশ গাওয়া অসম্ভব, এছাড়াও নিরাকার বাদী যারা আছেন তাদের অসুবিধা হতে পারে, কাজে এই অংশটুকু বাদ দিয়ে করো। এবং সুভাষচন্দ্র এবং জওহরলাল সেটা খুব মান্যতা দিলেন। 1950 সালে যখন আমাদের সংসদে স্বাধীন ভারতের দেশাত্মবোধক গান কি হবে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন এই গানটা আবার ফিরে এলো। তখন তো চলছেই, কিন্তু সেটাকে সঙ্গত কারণে বলা হলো যে এটাকে আমরা গান। কিন্তু তখন উনি এইটা বলেছিলেন যে এই গানটাকে তোমরা ন্যাশনাল অ্যান্থেম করতে পারবে না, অর্থাৎ যে গানটা গিয়ে মার্চ করা যায়, যে গানটাকে সভা বিভিন্ন অঞ্চলে দেশে এবং বিদেশে এটা গাইবার মাধ্যমে একটা অ্যান্থেমাইজ করা একটা টেক্সচার পাওয়া যায়। ন্যাশনাল অ্যান্থেম আমরা জানি তো, সেটা গাইতে গাইতে হাঁটা হয়, চলা হয়, কুচকাওয়াজ হয়, তাই দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু বলেন যে এটার মধ্যে সেই অংশটা নেই, সেই কাজটা নেই, এটা গান হিসেবে থাকবে, এটাকে মান্যতা দাও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জওহরলাল নেহেরু সেই সময় দুজনে মাথা খাটিয়ে ঠিক করলেন যে জনগণমন ওটাকে গাওয়া যায়, ওটাকে আর্মি সং হিসেবে ব্যবহার করা যায়, আর তার সঙ্গে সমমর্যাদায় রক্ষা করতে হবে বন্দে মাতরমকে। একটা খুব ভালো তথ্য আপনাদের দিতে পারি, সেটা হলো বিবিসি থেকে 1902 বা 1903 সালে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভে করা হয় যে পৃথিবীর সেরা 100টি গান, বিভিন্ন দেশে সব সারা পৃথিবীর করে 7,000 গান সংগ্রহ করা হয়েছিল। 7,000, সেই 7,000 গান থেকে ওরা বেছে নিলেন শেষ পর্যন্ত 100টি গান। সেই 100টি গানের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল বন্দে মাতরম। এটা অনেকেই জানে না, এটা এত শ্লাঘার ব্যাপার। ওরাও অবাক হয়ে গিয়েছিল যে একটা সংস্কৃত দিয়ে এবং বাংলা দিয়ে করা, তো উনি বাংলা লিখেছেন, কিন্তু বন্দে মাতরম, সুজলাম সুফলাম মালয় সুমিতরাং, এগুলো তো আসলে সংস্কৃত কথা বাংলা করে নিয়ে উনি এনেছেন বড় কবিতায়, যেটা উনি ব্যবহার করেছেন। এবার ভাবুন এই গানটির যে রেন্ডারিং আমরা অল ইন্ডিয়া রেডিওতে পাই, সেটা কার করা জানেন? পণ্ডিত রবিশঙ্করের। 1952 আনন্দ মঠ বলে যে ছবিটা হয়েছিল বম্বেতে, তাতে সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তিনি এই গানটি গাইয়েছিলেন। সে গানটি অবশ্য দেশ রাগে নয়, এবং আমরা যে ধরনের বন্দে মাতরম শুনে তা নয়, ওটা একটা মার্চিং সং, একটা মানে যাকে ফায়ারি সং হিসেবে উনি ব্যবহার করেছিলেন। সেই গানটাকে গাইয়েছিলেন লতা মঙ্গেশকরকে দিয়ে। ভারী সুন্দর গান, মানে শুনলেই একবারে উত্তেজনা তৈরি হয়। কিন্তু বন্দে মাতরমের মধ্যে যেটা আছে দেশ রাগের, হ্যাঁ, তার মধ্যে মাতৃবন্দনা তো আছে, দেশ ভক্তি তো আছে,
এটা অপূর্ব, যার জন্য দেশভক্তির কথার জন্যই হয়তো দেশ রাগটাকে আনা হয়েছে। এবং দেশ রাগের মধ্যে যে ওই ব্যাপারটা আছে সেটা আপনারা যখন গানটা শুনবেন আপনারা অনুভব করতে পারবেন, বা বাড়িতে গিয়েও যদি রেকর্ড থাকে বা ফোনে বাজিয়ে শুনতে পারেন বা টিভিতে দেখবেন কি অপূর্ব। দেশ একটা অপূর্ব রাগ, one of the most beautiful ragas, সেই দেশ রাগে বাঁধা। আর যেটা এখন বলে আমি শেষ করতে চাই, বেশি তো সময় নেই, বন্দে মাতরম নিয়ে সারাদিন ধরে বলা যায়, সেটা হলো বঙ্কিমের যে আবেগ ছিল বন্দে মাতরম যখন তিনি লেখেন এবং আনন্দমঠে প্রয়োগ করেন, এবং যে সুর তার মাথায় ছিল বা সেই সময় যে চলনটা ছিল, সে তার মধ্যে আবেগ প্রচন্ড। আবেগ মানে এই সনাতন, এই সন্তানরা আনন্দমঠের, তারা দেশকে স্বাধীন করার জন্য, দেশকে সুন্দর করার জন্য, এটা আরো আগের ঘটনা, মানে তখন ওই সাম্প্রদায়িক সংঘর্ষগুলো চলছে, সেই সংঘর্ষে নামার আগে একটা সাংঘাতিক আবেগ তৈরি করবার জন্য এই গানটা উনি ব্যবহার করেছেন। আর রবীন্দ্রনাথ যেটা করলেন সেটা হচ্ছে সাংঘাতিক বিবেচনার কাজ। সাংঘাতিক। উনি বিবেচনা কেন না, উনি বুঝলেন যে এই গানটার এই অংশগুলো যদি সরিয়ে না দেওয়া যায় তাহলে একটি বিশেষ সম্প্রদায় এবং আরো অনেকে যারা নিরাকারবাদী তারা এই গানটা গাইতে পারবে না, তার সঙ্গে মন জোগাতে পারবে না, কাজে এটাকে এইভাবে করা দরকার। এবং সুরটা যা দিয়েছিলেন সেটা অপূর্ব, একটু পরেই আপনারা শুনতে পারবেন। এবার আসি সুবিনয়দার কথায়, যার আজকে 105তম জন্মদিবস পালন করা হচ্ছে। দিনটা কয়েকদিন আগে চলে গেছে, 8ই নভেম্বর। হ্যাঁ হ্যাঁ, তো চলে গেছে। আজকে তার 105তম জন্মদিবস আমরা পালন করছি। সুবিনয় রায় ঠিক আর এক রবীন্দ্রসঙ্গীত শিল্পী মাত্র নন, বা এত রবীন্দ্রসঙ্গীত বড় শিল্পী আছেন, অনেকেই আছেন, মহৎ শিল্পীও আছেন, তাদের একজন মাত্র নন। তিনি একটি নিজস্ব ঘরানা। এ বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না। যারা আজকে সুবিনয় রায় শোনেন, কেউ যদি ওর ঢঙে, ওর চালে, ওর চয়নের অঙ্গ নিয়ে যদি কেউ একটু গেয়ে দেয়, বুঝতে পারে যে সুবিনয় রায়ের ধরনের হচ্ছে। আমার এক এক সময় মনে হয়, আমি বলেছি কোনো কোনো জায়গাতে, যে রবীন্দ্রনাথের একটা অত্যন্ত সৌভাগ্যশালী মানুষ ছিলেন। পান দিয়ে এমন কিছু তার জীবনে পাওয়ার ছিল না, পাওয়ার ছিল তার পান দিয়ে এমন কিছুই ছিল না, কিন্তু হয়তো উনি কণিকার সুচিত্রাকে শুনে গেছেন, এই সুবিনয়কে সেভাবে শোনেনি। সুবিনয়কে উনি শিখিয়েছেন, সুবিনয় ওখানে 2-3 বছর ছিলেন, কিন্তু সেটা তো সেই সুবিনয় নয়। সুবিনয়টা যে সুবিনয় হলেন কালে কালে, তার একটি বা দুটি গান উনি শুনলে আমার ভীষণ আনন্দ হতো। কারণ ওনার তো গর্ব ছিল যে আমার সব কাজ মানুষ ভুলে গেল, আমার গানকে কেউ ভুলতে পারবে না। আমি সুবিনয়ের একটা ছোট্ট ঘটনা বলি। ওনার একটা ক্যাসেট বেরিয়েছে, তখন ক্যাসেটের যুগ। সুবিনয় আমাকে বললেন, তুমি আমার এই ক্যাসেটের সম্পর্কে বলতে এসো, তাহলে ভালো লাগবে। তা আমি গিয়েছিলাম। এটা হয়েছিল পার্ক হোটেলের পেছনে, দ্য আদার রুম বলে, আপনারা জানেন, ট্রিনকাসের পেছনে দোতলায়। তখন ওই আদার রুমেরও উদ্বোধন হচ্ছিল, এবং সেই সময় এই ক্যাসেটটার উদ্বোধন হয়। তো আমি সেখানে বলবার সময় সুবিনয়টাকে বর্ণনা করেছিলাম রবীন্দ্রসঙ্গীতের আমির খা বলে। তাতে উনি যখন, আমরা পরে যখন বসে খাচ্ছি, হইচই গেছে, ক্যাসেট রিলিজ হয়েছে, সবাই একসঙ্গে বসে গল্প করছি, খাওয়া দাওয়া হচ্ছে, তখন উনি আমাকে বললেন, হ্যাঁ গো, তুমি আমাকে হঠাৎ ওই অত বড় একজন ওস্তাদের সঙ্গে তুলনা করে বললে কেন? আমি বললাম, আপনাদের ধরনটা এক। উনিও, আমি তখন আমির খান কাছে প্রায় যেতাম, আমির খান আমার তখন একটা ছিল, আর উনি তখন যখন গাইতে বসে স্ট্রেট ধীর লয়, অপূর্ব, যেটাকে বলা হয়, হ্যাঁ, ধীর লয়ে শুরু করতেন খেয়ালগুলো। সেই যে বাড়হাত, অপূর্ব, একেবারে অপূর্ব,
প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে সুর দিয়ে জড়িয়ে জড়িয়ে এমন একটা আন্দোলনে নামতেন গানে, অপূর্ব। কিন্তু চোখ বন্ধ করে উনি কোথায় কি বাহ আহ একটু বলছে শুনবার দেখবার জন্য তাকাতেন না, নিজের মতন রয়েছেন। যখন তাকিয়ে আছেন হয়তো একেবারে সামনের দিকে তাকিয়ে, কিন্তু গেয়ে যাচ্ছে নিজের প্রাণ দিয়ে। অপূর্ব একটা ব্যাপার ছিল। তো ধ্যান, আমি বলতাম ওনার মধ্যে দুটো জিনিস খুব কাজ করে, একটা হচ্ছে ধ্যান আর হচ্ছে জ্ঞান। ভীষণ জানতেন। এবং যেটা আমি ওনার সঙ্গে মিশে বুঝতে পেরেছিলাম, আমি কয়েকটা ইন্টারভিউ করেছিলাম সে সময় আমির খান সাহেবকে, উনি যে কোনো প্রশ্নের একেবারে নিটোল উত্তর দিতেন, নিটোল একেবারে ঠিক সূক্ষ্মভাবে বুঝিয়ে বলতে পারতেন যে কোনো ব্যাপার। সেসব বলার এখন সময় নেই। এটা আমি সুবিনয়ের মধ্যে পেয়েছিলাম। প্রায় উনি কে কি ভাবছে, কে হাততালি দিচ্ছে না দিচ্ছে, কি ভিড় হয়েছে না হয়েছে তাকাতেন না। নিজের মন, নিজের চয়নের গান। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার নেই, যে সুবিনয় দা এমন সব স্বল্পশ্রুত গান রবীন্দ্রনাথের গেয়েছেন এবং রেকর্ড করেছেন এবং এনেছেন মানুষের মাঝখানে, যে সেখানেও তিনি প্রায় একটা আমির খান সাহেবের চরণ তৈরি করেছিলেন। যে গান প্রথম আমরা শুনি যেন মনে হয় এটা তো শোনা হয়নি, এটা কোথায় এলো, আমার জীবনই হয়েছে। এবার একটা ছোট্ট আত্মস্মৃতির কথা বলি। আমার বাবা একদিন আমার দিদিদের যিনি গান শেখাতেন, মৃদুলাদি বলতাম, তাকে একবার জিজ্ঞেস করলেন যে মৃদুলা, তুমি আমাকে একটা গান শোনাতে পারো? তো সে বললেন, হ্যাঁ বড় কি গান আপনি বলুন, আমি শোনাবো আপনাকে। তো বললেন, দুঃখ রাতে এ রাতকে ডাকে। আমি বাচ্চা, আমার তখন অক্ষর জ্ঞান হয়নি, আমি ইংরেজিটা জানি ভালো, ইংরেজি বলতে পারি, লিখতে পারি, সব পারি, বাংলায় কোনো কাণ্ড জ্ঞানই নেই, শিখিনি। বাবা চলে যাওয়ার পরে শিখতে শুরু করলাম স্কুলে গিয়ে। তো কিন্তু আমার স্মৃতি খুব প্রবল। আমি শোনার সঙ্গে মাথায় ঢুকে গেছে, দুঃখ রাতে এ রাতকে ডাকে। তারপরে যখন একটু বড় হলাম, আমাদের বাড়িতে অনেক রেকর্ড, খুঁজে এই গানটা পাই না। রেডিওতেও বাজে, কেউ গায় না, এত অনুষ্ঠান আমার কোথাও দেখি না। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে যাই, সেখানেও কেউ গায় না। আমি নরেন্দ্রপুরে যখন স্কুলে পড়ি, সেখানে সারা ভারতবর্ষের গায়ক গায়িকারা আসে, রবীন্দ্রসঙ্গীতের ঝড় বইছে। তখন 1963, আমি 62 মানে পড়ি, 63 সালে বিবেকানন্দের জন্ম শতবর্ষ। কত রকম গান দিয়ে তার পূজা অর্চনা হচ্ছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। তাছাড়া ওনার নিজের বিরচিত গান, ওনার নিজের পছন্দের গান। কিন্তু দুঃখ রাতে আমি পাই না। গোটা 6 দশক গেল, তার মধ্যে আমার ভালো লাগা বেড়েছে সুবিনয়ের উপরে। 60 দশকের পরের মাঝের দিক থেকে আস্তে আস্তে সুবিনয়ের গলাটা গোল হতে শুরু করলো। আগে খুব সূক্ষ্ম সুর ছিল, দারুণ গলা, কিন্তু সরু গলা। আপনি অনেকে বলে আপনি কঠিন গান বেছে গান করেন, কঠিন গান। তিনি বলেছিলেন, দেখো শোনো, গান কঠিন হয় না, গান যেরকম হয়। তুমি ওটাকে কঠিন মনে করো বলে কঠিন ভাবছো, গাইতে শুরু করলে দেখবে গানটাকে যখন গেয়ে ফেলেছো, ওটা সরল হয়ে আসে, গান সরল হয়ে যায়। তোমায় জানতে হবে কঠিন গানকে কি করে সরল করতে হয়, এটাই হচ্ছে ধারণা। আর এবারে দুটো ছোট ঘটনার কথা বলে শেষ করব। 1982 সালে চোরবাজারের মল্লিক বাড়িতে বাবু সন্ধ্যার আয়োজন হয়েছিল। যারা করেছিল সেই প্রতিষ্ঠান জয়সাগর, তার আমি ওদের ওই অ্যাডভাইজারি বোর্ডে ছিলাম। আমার বন্ধু ছিল যে রবীন পাল। তো তারা একটা করলো এবং কিছুটা আমারও মাথায় ছিল বলে আমি বুঝিয়েছিলাম এটা করলে হয়। রবিশঙ্করকে নিয়ে বাবু সন্ধ্যা। আপনারা অনেকে জানেন হয়তো, যারা তখনকার এই জিনিসগুলো খেয়াল রাখেন। পুরো মল্লিক বাড়ির চত্বর ছেয়ে গেছে। ওদের একটা বিজ্ঞাপনে বলে দেওয়া ছিল, পুরুষরা ধুতি পাঞ্জাবি পরে আসবেন আর মহিলারা শাড়ি। তাই এসেছিলেন সবাই, ভর্তি হয়ে আছে পুরো, এত লোক আমি ভাবতেই পারি না। আর ওই স্টেজের উপরে বসানো হয়েছে বাংলার সেরা লেখক, কবি, গাইয়ে বাজিয়েদের। কত নাম বলবো,
লিখেছি আমি সেটা, কিন্তু এখন বলার সময় নেই। তো যাই হোক, আমাকে জিজ্ঞেস করেছিল রবি যে কাকে দিয়ে শুরু করতে চাও। আমি বললাম শুরু তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে করতে হবে, বাবু সন্ধ্যা, সুবিনয়দাকে দিয়ে করো। করে আমরা সুবিনয়দাকে রেখেছিলাম অনুষ্ঠানে। এই সামনে এরকম আপনারা জানেন বাবু ইয়ের ওই মল্লিক বাড়ির ওই স্টেজটা লম্বা একেবারে, দেখতে আছে, এবং সাজিয়ে সবাইকে গুলি করে বসানো হয়েছে। তো সুবিনয়দাকে আমি একদম পাশে রেখেছিলাম। অ্যানাউন্সমেন্টও এরকমই একটা অ্যানাউন্সমেন্টের জায়গা ছিল, সেখান থেকে আমি বলছি। তাই আমি প্রথমেই বললাম যে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন হবে সুবিনয় রায়ের রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আর সুবিনয়দা ওই হারমোনিয়াম টেনে নিয়ে গাইতে শুরু করলেন বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, অনন্ত আনন্দধারা। ও মাই গড, আমি যে দৃশ্য সেদিন দেখেছিলাম জীবনে কখনো ভুলবো না। রবিশঙ্কর মাঝখানে বসে আছেন, বাবু সেরা বাবু বসে আছেন, উনি চোখ বড় বড় করে এইরকম গোল চোখ করে সমানে দেখছেন ওকে, এ কি গাইছে, কি গাইছে, এ কোথেকে এলো, কোথায় গেল, কে কেউ অবাক হয়ে শুনছেন। যা হয়ে গেল গানটা, তারপর তো যেরকম ভাবে হলো গোটা অনুষ্ঠানটা। অনুষ্ঠান শেষে পিছনে ওনাদের জল খাবারের এবং চায়ের ব্যবস্থা ছিল। তো সেখানে রবিশঙ্করকে নিয়ে যাওয়া হয়েছে, উনি চা খাচ্ছেন, গল্প করছেন। সব যারা বড় বড় লেখক, কবি, লেখিকারা সব এসেছিলেন, তারা সব দেখা করতে আসেন একে একে। হঠাৎ সুবিনয়দা এলেন। আসতে আমি সুবিনয়দাকে নিয়ে গেলাম ওর কাছে। বিশ্বাস করুন এতটুকু অতিরঞ্জন নয়, এতটুকু অতিরঞ্জন নয়। রবিশঙ্করের মতন লোক, যিনি সারা পৃথিবীর বড় বড় ওস্তাদদের শুনেছেন, গাইয়ে বাজিয়ে মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছেন, শুনেছেন, বন্ধুত্ব করেছেন, দাঁড়িয়ে উঠে জড়িয়ে ধরে, ও মশাই এতদিন আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন নিজেকে, কোথায় লুকিয়ে রেখেছিলেন? আর ইনি বেচারা রবিশঙ্কর জড়িয়ে ধরে এত লোকের সামনে বলছেন, হাসছেন। আর সেই দৃশ্য আমি কোনোদিন ভুলব না। আমার শেষ করি একটা ছোট্ট জিনিস দিয়ে। আমার যে ইন্টারভিউটা করেছেন টেলিভিশনে, সেখানে আমি দাদাকে সুবিনয়দাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার জন্মদিনে কেউ কোন গান গাইলে আপনি খুব খুশি হবেন? তুমি বললেন, আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। এই গানটা যদি গায় আমার জন্মদিনে কেউ, আমি খুব খুশি হব। আজকে মনে হয় এই যে সব গান গাওয়া হচ্ছে, কোথাও না কোথাও উনি আবার ফিরে আসছেন। নমস্কার। আপনারা নিশ্চয়ই মুখোপস্তিকার কল্যাণে এনাকে চেনেন, কারণ ওর কাজকর্ম সবসময় আমাদের চোখের সামনে ঘটে না, কিন্তু আমরা সে খবরটুকু পাই। ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায় শুধু একজন চিকিৎসক নন, পার্থসারথী একজন দরদির মানুষ, যিনি চিকিৎসাকে পৌঁছে দেন ভালোবাসার সঙ্গে, সেবার মনোভাব নিয়ে। এবং বাঙালির যা কিছু ঐতিহ্য, বাঙালির যা কিছু অহংকারের, বাংলা ভাষা, বাঙালির বাঙালিত্ব, সবটুকুকে ধরে রাখার, বাঙালির মধ্যে পৌঁছে দেওয়ার, বাঙালিকে সচেতন করবার একটা বড় কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে আসছেন। শঙ্করদা, আমি ঠিক বললাম তো? এই জন্যেই আজ আনন্দী কমিউনিকেশন সেন্টার এই আয়োজনে প্রণাম বাংলার মুখ, এই শিরোনামকে আরও একবার সমর্থন করার জন্য ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়ের হাতে কিছু সম্মাননা জ্ঞাপন করবেন। সেই সম্মাননা তুলে দেবেন শঙ্করলাল ভট্টাচার্য। আমরা এই উত্তরীয় শঙ্করদাই দেবেন পার্থসারথীকে উষ্ণ অভ্যর্থনা। বাংলা হরফে লেখা একটি, শঙ্করদা এটা গুণীজন সম্মাননা। আর
আমি শঙ্করদাকে আরেকটু দাঁড় করিয়ে রেখে পার্থর হাতে যে সম্মাননা পত্রটি তুলে দেবেন শঙ্করলাল ভট্টাচার্য, সেটা একটু পড়ে দিচ্ছি। কখনো মৃতদেহ থেকে কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রোটোকল নির্মাণ, আবার কখনো বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের সাংস্কৃতিক সংগঠনগুলিকে এক সুতোয় গাঁথার উদ্যোগ, দুই ক্ষেত্রেই তাঁর ভূমিকা পথপ্রদর্শকের মতো উজ্জ্বল। লন্ডনের প্রতিষ্ঠিত চিকিৎসকের জগৎ ছেড়ে তিনি বাংলায় ফিরেছিলেন বাংলার নারীর টানে, ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও বাঙালির গৌরবকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠার অঙ্গীকারে। বক্তা, চিন্তক, লেখক, বাচিক শিল্পী, ঐতিহ্য গবেষক, অসংখ্য পরিচয়ের উপরে তিনি আজ এক স্বতন্ত্র সত্তা, বাঙালিবাদী হিসেবে। বাংলাকে তিনি দেখেছেন আত্মার দেশ হিসেবে, আর সেই আত্মার দীপ্তি ছড়িয়েছেন ইউনেস্কোর আন্তর্জাতিক পরিসর থেকে শুরু করে গ্রাম বাংলার সাঁওতাল পল্লীর বিনামূল্যের চিকিৎসা শিবিরেও। জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য সম্মানে ভূষিত এই মানবিক চিকিৎসকের প্রাপ্ত শ্রেষ্ঠ বাঙালি সম্মান ভাষা দিবস 2021 এটি তার হাতে দেওয়া হয়। তার বিস্তৃত কর্মযজ্ঞের যথার্থ স্বীকৃতি। মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় তাঁর সেই অমলিন বাণী, ভালো থাকুন, বাঙালি থাকুন। নমস্কারান্তে ইন্দ্রাণী ভট্টাচার্য ও অন্যান্য কলাকুশলী বৃন্দ, রূপসা আনন্দী কমিউনিকেশন সেন্টার। কেন ওকে আজ সম্মানিত করা সেটুকুই একটু আপনাদের কাছে বললাম। আমাদের যেহেতু পরবর্তী নিবেদনের প্রস্তুতি চলছে, তাই এভাবে এইটুকু পরিসরে করতে হচ্ছে, এমনকি বক্তব্যের পরিসর কমাতে হচ্ছে। 6:30টায় আমরা শুরু করব আমাদের আজকের বিশেষ আকর্ষণ, সমাজ এবং প্রেমী রবীন্দ্রনাথ। এখন আমাদের কিছু কথা শোনাবেন সেই বাঙালি ডাক্তার পার্থ সারথী মুখোপাধ্যায়। 1873 সালে আমার গল্পের শুরু করছি। মোট 8 মিনিটের মতো বলবো, তাতে দুটো কথা বিশেষ করে বলার চেষ্টা করব। একটা বাঙালি আর একটা শুদ্ধতা। আজকে একজন মানুষ, তাকে যদি আমরা বন্দনা করি বাংলার মুখ হিসেবে, তার মধ্যে বাঙালি আর শুদ্ধতা এই দুটো কথা তার মধ্যে থাকতেই হবে। সেটা আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, সেটা একটা মানুষ হোক বা কদিন আগে রসগোল্লা দিবসে বলা হচ্ছিল সেটা বাংলার প্রতীকী মিষ্টি হোক। বলা হচ্ছিল যে এই তো লেডি গেলি, চমচম, পান্তুয়া, মন্ডা, অমুক এত কিছু থাকতে পাটিসাপটা। রসগোল্লা অনেক পরে তৈরি হয়ে বাংলার প্রায় জাতীয় মিষ্টি হয় না, রাজ্য মিষ্টি হয়ে উঠলো কি করে? সেখানে সবাই বললেন, জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিরা, যে তার মধ্যে একটা শ্বেত শুভ্র ব্যাপার আছে, যা বাঙালি জাতির শুদ্ধতা, তার চিন্তা ভাবনা মননের শুদ্ধতা, তার প্রকৃত রিফ্লেকশনটা আনে। তাই বাঙালির সেই মিষ্টত্ব তার সাথে শুদ্ধতা দুটো মিলিয়ে বাঙালি আনার যে ফ্লেভার, সেইটা তৈরি হয়েছিল রসগোল্লাতে। আমি ঠিক আমার পরের 7.5 মিনিটের বক্তব্য ওই দুটো কথাকে বেশি বেশি করে তুলে ধরব। বাঙালি আনা, বাঙালি জাতি আর শুদ্ধতা। গল্পটা এবার একটু স্পিডে বলবো। 1873 সালে শুরু হচ্ছে। তার কিছুদিন আগে মাত্র ভারতবর্ষে ট্রেন এসছে এবং ইলেকট্রিক বাতি এসছে। হ্যারিসন রোডে ইলেকট্রিক ঘোড়ায় টানা ট্রাম তখন চেষ্টা করছে গ্যাস বাতি বসিয়ে একটু যদি পরে ইলেকট্রিক টানা ট্রাম হবে, তখনও ইলেকট্রিকের তারগুলো অবধি পাতা হয়নি। অর্থাৎ হাওড়ায় যে রামরাজা বিসর্জন হচ্ছে, তখনও সোজাসুজি রামের মুকুট কোথাও আটকাচ্ছে না, কারণ মাথার উপর ট্রামের তার নেই তখন হাওড়া ব্রিজের চারপাশটায়। সেইরকম একটা সময় 1873 সালে বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুরে ডেপুটি কালেক্টর হয়ে এলেন চট্টোপাধ্যায় বংশীয় এই ভদ্রলোককে। আপনারা বুঝে নিন। এবার তিনি প্রথম থেকেই একটু বেশ খবিশ মানুষ। তিনি পালকিতে করে যাচ্ছিলেন। ডিসেম্বর মাস, ঠান্ডার মাস, শীতের মাসে সাহেবরা ক্রিকেট খেলে। কর্নেল ডাফিন বলে একজন কোম্পানি রেজিমেন্টের সাহেব কর্নেল সেখানে ক্রিকেট খেলছেন। কথিত আছে যে সাহেব তার মাঝখান দিয়ে সেই চট্টোপাধ্যায় বংশীয়
বাঙালি ম্যাজিস্ট্রেট তার পালকিটি নিয়ে যেতে গেলেন এবং কর্নেল সাহেব তাকে যথেচ্ছ অপমান করে তার মুখে দুটো ঘুষি মারেন। বুঝতে পারছেন তো কে সেই সাহেব, সরি মাফ করবেন, কে সেই বাঙালি যার কথা বলছি আমি? বেশ বেশ, এই তো একদম ঠিক। তো তিনি সঙ্গে সঙ্গে, তিনিও ছাড়ার পাত্র নন, তিনিও সঙ্গে সঙ্গে কর্নেল ডাফিনের এগেনস্টে কমপ্লেন করেন টু দ্য হাইয়েস্ট অথরিটিস এবং তাকে আদালতে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেন। কিন্তু তার মনে অলরেডি একটা বীজ পোঁতা হয়ে গেছে, কোথায় একটা, যে ইংরেজ সরকার, ইংরেজিতে বলে হাঙ্কি ডোরি, সব ভালো, এর সব বোধহয় ভালো নয়। তখন যেরকম একটা অ্যাংলোফাইল ব্যাপার ছিল, ইংরেজি শিক্ষা, ওরে বাবা পাশ্চাত্য দারুণ ভালো, দুর্ধর্ষ, প্রথম সেই ইলিউশন, সেই রোম্যান্সটা কিছুটা কেটে গেল। 1874 সাল হলো, পরের বছর লালগোলায় তিনি অবাক করে দিয়ে একটি গানের প্রথম দুটি স্তবক রচনা করলেন। শুধু প্রথম দুটি স্তবক, পুরো গানটা নয়, কিন্তু পুরো গানটা পেতে আরো 1 বছর লেগেছে। তিনি লিখলেন বন্দে মাতরম। বেশ, এই মাকে এ কথা আমি পরে আসছি। এবার 1876 সালে তিনি হুগলিতে চলে গেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে, বদলির কাজ তো, যোগদান চুঁচুড়ার জোড়াঘাটের ওই একটা ভাড়া বাড়িতে বাকি স্তবকগুলো লিখে ফেললেন, পূর্ণাঙ্গ গানটি। তারপর 1882 সালে তিনি লিখলেন আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর এইখানে পূর্ণাঙ্গ গানটি ব্যবহৃত হলো, প্রকাশিত হলো এবং বুঝতেই পাচ্ছেন ব্রিটিশদের চক্ষুশূল হলো। এত বেশি তার মাঝে ব্রিটিশদের সাথে কনফ্রন্টেশন হতে লাগলো। প্রথমে ওই যা বললাম, তার মাঝে তার এসে গেছে ট্রামের, তিনি বললেন ইলেকট্রিকের তার নামাতে হবে, হাওড়ার রামজারা বিসর্জন যাবে। সাহেবরা মানতে চাইলেন না, তাকে বদলি করে দিলেন। একের পর এক তাদের সাথে লড়াইতে জড়িয়ে পড়তে লাগলেন এবং 1885-86-তে বাধ্য হয়ে তিনি স্বেচ্ছায় অবসর নিলেন, আমার জানা অন্যতম প্রথম ভলেন্টারি রিটায়ারমেন্ট। তিনি আপদ আর বিপদের সেই বিখ্যাত উপমাটি দিলেন। আপদ কি আর বিপদ কি? বিপদ হলো আমি মাকে নিয়ে গঙ্গায় কি পদ্মায় বোটে করে ক্রস করছি, হঠাৎ আকাশ কালো করে আসছে, প্রচন্ড ঝড়, ঢেউ উত্তাল, এটা হলো বিপদ। আর তিনি সবার মুখের সামনে বললেন, আর এই যে তুমি সাহেব, আমি আমার দেশে দাঁড়িয়ে রয়েছি, তুমি আমাকে শাসন করে বোঝাচ্ছ আমার ভাষায় আমাকে কি করে কথা বলতে হবে, তুমি হলে আপদ। এই সেই বঙ্কিমচন্দ্র, তার লেখা বন্দে মাতরম। ততদিনে ঠিক লেখা হয়ে গেছে সে গান, আর আজ সেই গানের 150 বছর। কিন্তু এখানে আমার একটা ছোট্ট কথা বলার আছে, কোনো রাজনৈতিক মতবাদধারী বা রাজনৈতিক দল তাদের ইচ্ছে মতো ইন্টারপ্রিটেশন যেন না হয়। এই বন্দে মাতরমের মাটা কে? খুব দরকারি কথা তো এটা। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং, এই যে শস্য শ্যামলা, এই মায়ের বর্ণনা তো বাংলা মায়ের সাথে অনেক বেশি মিলছে সম্পূর্ণ গোটা ভারত মায়ের থেকে। কারণ তার ঠিক পরেই যখন রজনীকান্ত লিখছেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেটা কিন্তু বাংলা মা। তখনও বাংলা কথাটা কিন্তু কোথাও ঢুকছে না। কিন্তু বুঝে দেখুন, যখন দ্বিজেন্দ্রলাল লিখছেন পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, আগাগোড়া বর্ণনাটা কেমন যেন বাংলার প্রতিভূতে। যদি ভারতকে তিনি বলেও থাকেন, বাংলার সাথে কিন্তু সেটা ভীষণ বেশি পার্সনিফাইড। এটা একজন লোকও না বলতে পারবেন না। এবার ঠিক 1901 সালে 40 বছরের ইয়াং তরতাজা যুবক রবীন্দ্রনাথ তার জমিদারি শিলাইদহ ছেড়ে কলকাতা এলেন জোড়াসাঁকোয়। এইখানে একটা প্যারাডাইম শিফট হলো, এই মাকে চেনার, কে মা, কে বাংলা, কে দেশ, কে দেশমাতৃকা আর কে ভারতবর্ষ। রবীন্দ্রনাথ 1903 সালে লিখলেন, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। এটা কিন্তু সেই বাংলাদেশ নয় যেটার জাতির জনক মুজিবুর ছিলেন।
এ সেই বাংলা দেশ, এ আমারও দেশ আপনারও দেশ, যাদের সোনার বাংলা, সেই বাংলার কথা হচ্ছে এখানে। জিওগ্রাফিক্যাল সাউথ এশিয়ান কান্ট্রি অফ বাংলাদেশের কথা মোটেই হচ্ছে না। তার 2 বছরের মধ্যে আবার রবীন্দ্রনাথ বাংলা কথাটা ব্যবহার করলেন। বাংলার মাটি, বাংলার জল, 1905 সাল বঙ্গভঙ্গ, বাগবাজারে বসে লিখলেন। তার মানে ধীরে ধীরে যে দেশের চেতনাটা তৈরি হচ্ছিল সেটা রূপান্তরিত হলো বাঙালির জাতীয়তাবাদে, এবং বলতে একটু দ্বিধা নেই, তখন বাঙালির স্বাধীনতা সংগ্রাম মানে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রাইম ড্রাইভিং ফেস। তখন সবচেয়ে বড় লিডার কে? দেশবন্ধু চিত্তরঞ্জন, যার নামে চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে আপনারা এখন সিআর অ্যাভিনিউ বলেন, সিআর পার্ক বলেন দিল্লিতে, পুরো নামটা অবধি তার বলা হয় না। তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে এসে। তার মাঝে আরেকটা ঘটনা হয়ে গেল, জালিয়ানওয়ালাবাগ 1919, তখনও চিত্তরঞ্জন বেঁচে। 1919 তার এপ্রিলে 40 দিন বাদে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে একটা অদ্ভুত জিনিস লিখলেন। যেখানে আপনারা একটা ক্রোধ অন্য কিছু ভাবছেন, সেখানে তিনি কি লিখলেন জানেন? লিখলেন, কার পদপরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে, মোর ভিনা ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে। এই যে নবচঞ্চল ছন্দের যে ফিলিংটা 1919, 1920, 1921, এই 1921 সালে জন্ম নিলেন আজকে আমার যে ছোট্ট 8 মিনিটের বক্তৃতার শেষ 2 মিনিটের নায়ক সুবিনয় রায়। আজ তিনি বেঁচে থাকলে 104 বছর হতো। আমি বাঙালি নিয়ে এতক্ষণ বললাম, এবার চলে এলাম বাঙালির শুদ্ধতায়। সুবিনয় রায় যখন জন্ম নিচ্ছেন 1921-এ, খেয়াল করে দেখুন তার পরের 4 বছরে কে কে জন্মেছেন, আপনারা কাদের জন্ম শতবার্ষিকী পালন করলেন। দেখুন, আমি একটা লিস্ট বানাচ্ছিলাম বসে বসে। 5 বছরের ভেতর নীরেন্দ্রনাথ, কবি সুকান্ত, কণিকা বন্দ্যোপাধ্যায় মহর্তি, সুচিত্রা মিত্র, আমি তখন তারা জন্মাচ্ছেন, কিন্তু ভেবে দেখুন সেই মানুষগুলো কি তৈরি হলেন। তপন সিংহ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এ যেন একটা রেনেসাঁ 1921 থেকে 1925-এর মধ্যে। এ যেন একটা নতুন রক্ত, যাদের জন্ম শতবর্ষ আজ আমরা পালন করছি। আমি খালি জানতে চাইছি, আজকের বাঙালি যারা এই জন্ম শতবর্ষ পালন করছে, তাদের ঘরে আজকে যে ছেলে মেয়ে হচ্ছে, তাদের মধ্যে কতজন আরেকটা সত্যজিৎ, আরেকটা নীরেন্দ্রনাথ, আরেকটা মহর্দি, আরেকটা সুবিনয় রায়, আরেকটা মৃণাল সেন হবেন? একবারও ভেবে দেখেছেন? কেউ তারা আমেরিকাতেই থেকে যাবেন, কেউ অর্ধেক হিন্দিতে কথা বলবেন, কেউ মিক্স করে কিছু একটা বলবেন, তাদের বিয়েতে সঙ্গীত হবে, মেহেন্দি হবে, আর নহবত হবে না, সানাইও বাজবে না। আমরা কি জাতিটাকে ধরে রাখতে পারলাম? এবার শেষ 1 মিনিট সেই সুবিনয় রায়কে নিয়ে। তিনি সঙ্গীত গুরু, তার সম্বন্ধে বলার আমার কোনো জ্ঞানই নেই, আমি শুধু তার সম্বন্ধে একটু পড়াশোনা করছিলাম। শঙ্খ ঘোষ লিখেছেন, তার গলায় রবীন্দ্র গান, জলের ঢেউয়ের তরল টান। রবীন্দ্রসঙ্গীতের সুরপুরুষ বলা হয়েছে তাকে। যিনি ঠিক আমার আগে বক্তব্য রাখলেন, সেই শঙ্করলাল ভট্টাচার্য, বরেণ্য সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্যের কথায় তিনি রবীন্দ্রসঙ্গীতের আমির খান, আ মিউজিশিয়ানস মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞের সঙ্গীতজ্ঞ। তিনি এক জায়গায় লিখেছেন, কঠিন গান গাইছি মনে করলে তো গান গাওয়া হয় না, কঠিন কাজ গুরু ভাবনা নিয়ে চর্চা করে সরল করে নিতে হয়। তিনি যখন গাইলেন রম্যসঙ্গীত, তারপর একে একে নব আনন্দে জাগো, মধুর ধ্বনি বাজে, চিরসখা হে আমারে তুমি অশেষ করেছ, অন্ধকারের উৎস হতে, প্রত্যেকটা গান এক একটা ক্লাসিক, প্রত্যেকটা গানে ব্যাকরণের স্থান, শুদ্ধতার স্থান। বাঙালির অন্তরে তিনি রবীন্দ্রসঙ্গীতে পাকা করে দিয়ে গেলেন। আমি একবার আমার জেঠু শ্রীপান্থ নিখিল সরকারকে জিজ্ঞেস করেছিলাম, দুটোই পাশাপাশি শেলফে রাখা থাকবে, যে রবীন্দ্রনাথের ওই এক্সপেরিমেন্ট বাজবে সে বাজবে, আমরা প্যাটার্নালিস্টিক হব না, জোর করে দেখিয়ে দেব না, আর যে শুদ্ধতা, যে ব্যাকরণ, যে সেই ঐতিহ্যশালী আসল জিনিসটি বাজবে, সেরাম মানুষেরও অভাব নেই। আমি আজ
সুবিনয় রায়, সঙ্গীত গুরু সুবিনয় রায়েরই অতুল জনপ্রিয়তা দেখে, এই সম্মান দেখে বারে বারে বোঝাতে চাইছি যে বাঙালির মধ্যে সেই ধারা এখনো একভাবে বয়ে চলেছে। আমরা একদিকে ফিউশন শুনছি, নতুন কিছু শুনছি, এক্সপেরিমেন্টাল শুনছি, কিন্তু জাতিটা কোনোভাবে তাতে ছোট হয়ে যাচ্ছে না। এখানে শুদ্ধতা, সঠিক ব্যাকরণসম্মত প্রয়োগ এবং যে ক্লাসিক ভ্যালিউজ, তার যে আদর্শ, সেগুলো ঠিক যেমনভাবে থাকার তেমনভাবেই বয়ে চলেছে। তাই জাতিটা আজও আছে, কালকেও থেকে যাবে। এইমাত্র আমি সুবিনয় রায় থাকতেন পূর্বাচলে, সল্টলেকে, সেখানেই আমার মাসিও থাকতেন, রবীন্দ্রসঙ্গীত আচার্যা, আনন্দধারার মিতা চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ছাত্রী। আজ তারই শেষ কাজ ছিল, ও শ্রাদ্ধ ছিল, আজ বাকি সমস্ত নিয়মভঙ্গের কাজ। আমি সেইখান থেকে যখনই আনন্দী আমায় বলে, ইন্দ্রাণীদি, আমি বলি ঠিক আছে, এটা সুবিনয় রায় তো, তার জন্য যেতেই হবে। কারণ বাঙালিয়ানা আর শুদ্ধতা, এই দুটোকে যদি একসাথে ধরে না রাখতে পারি, তাহলে বাঙালির ঐতিহ্য নিয়ে যে কাজ করি এটার কোনো অর্থই থাকবে না। যখন আমায় সেরা বাঙালি দিচ্ছিল, তসলিমা নাসরিনের পাশে বসে তসলিমাদিকে আমি বলেছিলাম, আপনি নারীবাদী, আপনাকে প্রণাম, আপনি মানবতাবাদী, আপনাকে সম্মান জানাই, কিন্তু হিন্দুবাদী, রাষ্ট্রবাদী, মাওবাদী, মার্ক্সবাদী সবের ঊর্ধ্বে আজ আমাদের প্রয়োজন হয়েছে বাঙালিবাদী হওয়ার। আমি বাঙালিবাদী হয়েই বাঁচতে চাই, বাঙালিবাদী হয়েই মরতে চাই। আপনারা ভালো থাকুন, শুদ্ধতায় থাকুন, বাঙালি থাকুন। ঊনবিংশ শতকের বাংলার বহু প্রতিভাবান মানুষই জন্ম নেন। সাহিত্য, নাট্য, ধর্ম, অধ্যাত্ম সব ক্ষেত্রেই তাদের পূর্ণ স্পর্শ আমাদের বাংলাকে শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোয় উদ্ভাসিত করে। রবীন্দ্রনাথ আমাদের এই বাংলারই ফসল। বাংলার শিক্ষা, দীক্ষা, আচার ব্যবহার, ধর্ম সংস্কারকে ভিত্তি করে তাঁর লোকোত্তর জীবনকে সর্বসমাজে তিনি সুপ্রতিষ্ঠা দেন এবং ক্রমশ ভারতবর্ষের সীমা অতিক্রম করে বিশ্ববাসীর অন্তরে সসম্মানে নিজস্ব আসন প্রতিষ্ঠা করেন। শহর কলকাতার মধ্যস্থলে এক সম্ভ্রান্ত ধনী পরিবারে তাঁর জন্ম। শৈশব থেকেই তিনি ব্যতিক্রমী, অত্যন্ত সরল জীবনযাপন। রবীন্দ্রনাথের গানে কেমন করে বারবার ধরা পড়েছে সমাজ এবং ভালোবাসা।